নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2011 তৃণমূল যখন ক্ষমতায় আসে তখন কংগ্রেসের সঙ্গে জোট ছিল। তৃণমূল সম্ভবত একক উদ্যোগে 173টা আসন পেয়েছিল। তারপরে 2016 সালে 200-র উপর, 2021-এ 200-র উপর, এবার তৃণমূল তো বলছে 250-র নিচে থামবো না। তাহলে তো হয়ে গেছে, নির্বাচন তো জিতেই গেছেন। জয় যখন নিশ্চিত তখন এত ভয় পাচ্ছেন কেন? 250 আসন যখন পাবেন, একেবারে 16 আনার উপর 18 আনা কনফিডেন্ট, তখন আপনার এই ভয় কেন? ভয়ের চোরা স্রোত কেন তিত্তির করে বইছে? আইপ্যাক জানিয়ে দিয়েছে সংখ্যাগরিষ্ঠতা টাই 2 অর্জন হবে। আবার তৃণমূলের একটা অংশের ব্যাখ্যা, আইপ্যাক এটা দিয়েছে দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে একদম ঐক্যবদ্ধ করতে। সরকারটা পড়ে যাবে, এখন ঝগড়াঝাটি করো না। 5 বছর রাজ তো করতে হবে, লুটে পুটে খেতে হবে। তো আপাতত ঝগড়াঝাটি বন্ধ, একসঙ্গে ভোটের কাজ করতে হবে। সরকার যদি চলে যায় তখন কি করে কাটবে দিন? এটা রাজ্যের 2-3 জন শীর্ষমন্ত্রী আমাকে বলেছেন। দেখো, তোমরা ভাবছো যে এটা এই যে দিয়েছে খুব আশঙ্কা, হ্যাঁ আশঙ্কা তো একটা আছেই, কিন্তু একই সঙ্গে একে যদি অন্যভাবে দেখো যে আমাদের গোষ্ঠীদ্বন্দ্বগুলো বন্ধ হবে। সব গোষ্ঠী ভাববে যে আপাতত এগুলো বন্ধ রাখি, পরে বুঝে নেব বিরুদ্ধ গোষ্ঠীকে, আগে তো জেতাই, সবাই ইউনিফাইড হয়ে যাবে। দেখুন, খাস কলকাতার বুকে শান্তনু সেন, তার স্ত্রী ডক্টর কাকলি সেন, তিনি কাউন্সিলর, কাশীপুর বেলগেছিয়ার বিধায়ক অতীন ঘোষের গোষ্ঠীর সংঘর্ষ। কিছুদিন আগে বিডন স্ট্রিটে তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে রক্ত ঝরেছে। মারছে তৃণমূল, মরছে তৃণমূল। কখনো ভাঙড়ে হচ্ছে, কখনো বীরভূমে হচ্ছে, কখনো মালদায় হচ্ছে, কখনো মুর্শিদাবাদে হচ্ছে। কোথাও বাকি নেই, কোথাও বাকি নেই। আর মাননীয়ার তো কোনো ইস্যু নেই। ওই বাঙালি আবেগ, বাঙালি জাতীয়তাবাদ আর ভাষা সন্ত্রাস, বাঙালি নিগ্রহ, একটা ন্যারেটিভও মানুষ গ্রহণ করছে না। কোথাও ভাষা সন্ত্রাস হচ্ছে না, কোথাও বাঙালি নিগ্রহ হচ্ছে না। বাংলাদেশিদের চিহ্নিতকরণের কাজ চলছে। কোনো হুমকি চাপের কাছে মাথা নোয়াবে না কেন্দ্রীয় সরকার। বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা বাংলায় কথা বলেন, তাদেরকে চিহ্নিত করে ডিপোর্ট করতে হবে। মাননীয় যতই গোসা হোক না কেন, এই উদ্যোগ চলবে। একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের সব রাজ্য সরকারই কিন্তু এই উদ্যোগটা নিয়েছে, কারণ এটা জাতীয় স্বার্থের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নিরাপত্তার প্রশ্নটাও এর সঙ্গে জড়িয়ে। আর দিদিমণি তো ভোট ব্যাংকের রাজনীতিটাই করেন, ভোট কুড়ানোর জন্য যা করার তাই তিনি করেন। তাই তাহলে হাতে ঘা লেগেছে, তাই তিনি হুঙ্কার দিচ্ছেন। কতদিন চলবে ভাষা সন্ত্রাস? কতদিন চলবে বাংলা বললে নিগ্রহ? লক্ষ লক্ষ বাঙালি ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের বাইরে আছে, কাজ করছে, জীবনে প্রতিষ্ঠিত, পড়াশোনা করছে। একজনকেও বাংলা বলার জন্য নিগ্রহের মুখে পড়তে হয় না। কিন্তু বাংলাদেশি বাঙালি, তাদেরকে চিহ্নিত করার কাজ চলবে। তারপরে তো অগাস্ট থেকে শুরু হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বুথ লেভেল অফিসার, বিএলও বলছে, তাদের বেতন ভাতা নির্বাচন কমিশন বাড়িয়ে দিয়েছে, অ্যাসিস্ট্যান্টদের বাড়িয়ে দিয়েছে, রাজ্যের সিইও অফিসকে স্বাধীন করতে হবে বলে দিয়েছে, এবং রাজ্য সরকারের কোনো দপ্তরের সঙ্গে সিইও দপ্তরের যেন ন্যূনতম সংস্রব না থাকে সেটা নিশ্চিত করতে চেয়েছে। কারণ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য এটা হচ্ছে ম্যান্ডেটারি। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ পালন করতে বাধ্য সিইও দপ্তর। সেখানে সিইও দপ্তর যদি স্বরাষ্ট্র মন্ত্রকের অঙ্গুলি হেলনে চলে, তাহলে কিছুতেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না। মনোজ আগরওয়ালের আগে যিনি ওই পদে ছিলেন, লোকে বলেন তিনি অনুপ্রাণিত এবং গৃহপালিত।
পশ্চিমবঙ্গ বিধানসভা স্পিকার বলছেন যে আমরা পয়সা দেবো, আমাদের নিয়ন্ত্রণ থাকবে না। এটা কি করে হয়? ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও সিইওর দপ্তর আছে, সেগুলো স্বাধীনভাবে কাজ করে। স্বরাষ্ট্র দপ্তরে মানে স্বরাষ্ট্র সচিব পদমর্যাদায় প্রিন্সিপাল সেক্রেটারি, আর আমাদের যিনি এখন সিইও তিনি পদমর্যাদায় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পদমর্যাদায় প্রিন্সিপাল সেক্রেটারির থেকে উপরে, কিন্তু সিইও দপ্তরকে সবকিছুর জন্য স্বরাষ্ট্র মন্ত্রক এবং অর্থ দপ্তরের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়, তাদের কোনো স্বাধীনতা নেই। মাননীয় এতেই প্রমাদ করছে। তারপর বাংলাদেশে হিন্দু নিগ্রহ, পেহেলগামের জঙ্গি হামলা, শামশেরগঞ্জের ঘটনা, মোথাবাড়ির ঘটনা, দক্ষিণ 24 পরগনার ঘটনা পোলারাইজেশনটাকে প্রায় সম্পূর্ণ করেছে। মুসলমান পোলারাইজেশন যদি তৃণমূলের পক্ষে হয়, হিন্দু পোলারাইজেশনও বিজেপির পক্ষে হচ্ছে, এবং সেটা আগে যা ছিল তার থেকে অনেকটা বেশি, এখনো বেশি, ভবিষ্যতে আরো বাড়ার সম্ভাবনা। কারণ ভোটটা হবে এবার হ্যাঁ মমতা না মমতা, না মমতা যে ভোট, সেই ভোট কিন্তু বিজেপি পাবে। বামেরা তৃণমূলের বি টিম, যা তৃণমূল বলে বামেরা তাই বলে, একই মুদ্রা রেপিট ওপিট। বামেরা যে ভোট কেটে তৃণমূলকে সহায়তা করে এটা মানুষ বুঝে গেছে, বামপন্থীরাও বুঝে গেছে। যারা চায় যে এই সরকারটা যাক গণতান্ত্রিক পদ্ধতিতে, তারা তাদের ভোট নষ্ট করবেন না। বামেদের অবস্থা আরো করুণ হবে, 2% আশেপাশে তারা ভোট পাবে। কারণ বামপন্থীদের ভূমিকা এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সহায়ক বলে পশ্চিমবঙ্গের বহু অংশের মানুষ মনে করেন। এমনকি বামপন্থীরাও মনে করছেন যে তাদের দল সিদ্ধান্তহীনতায় ভুগছে এবং প্রকৃত নীতি গ্রহণ করতে পারছে না। বস্তা পচা বুলি আর তত্ত্ব আঁকড়ে থাকলে বাস্তবে রুক্ষ মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি করা যায় না। যাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি বলছি কোট আনকোট প্যাথোলজিক্যাল বিদ্বেষ আছে বামেদের, তারা কোনো মতেই বামেদের আর ভোট দেবেন না। তারা বামপন্থী হতে পারে, কারণ তারা মনে করছেন যে এখন বামপন্থীদের মানে সিপিআইএম বা ফ্রন্টকে ভোট দেওয়ার অর্থ হচ্ছে ভোটটাকে নষ্ট করা, ওই সরকার এই সরকারটাকে টিকিয়ে রাখা, কারণ এরা ভোট কাটবে, তৃণমূল বিরোধী ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দেবে। যা তৃণমূল বলছে দেখবেন বামেরা তাই বলছে। বাঙালি নিগ্রহ, বাংলা ভাষার উপর আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 24 ঘন্টার মধ্যে সেলিম সাহেব, সুজন বলছেন, শতরূপরা বলছেন। নির্বাচন কমিশনের সিইও দপ্তর আলাদা করার কথা হচ্ছে, তৃণমূলের আপত্তি আছে পরিষ্কার, বামেরাও বলছে সর্বদল বৈঠক কেন ডাকা হলো না। শুধু আপনারা ক্রোনোলজিটা দেখে যান, যা তৃণমূল তাহাই সিপিএম, আর এর মধ্যে কোনো অস্পষ্টতা নেই। বামেরা চাইছে তৃণমূল সরকারটা টিকে থাক, কিন্তু এরা বুঝছে না তৃণমূল সরকার টিকে থাকলে এদের অবস্থান এরকমই হবে, 1% 2%-এর কাছাকাছি ভোট পাবে। কিন্তু তৃণমূল সরকারের পতন হলে অন্য একটা সরকার তৈরি হলো, ধরুন বিজেপির সরকার তৈরি হলো, অপোজিশন স্পেস তো চিরকাল থাকে, শূন্যতা তো থাকবে না, আর তৃণমূল তো ভেঙে 10 টুকরো হবে, কংগ্রেস শক্তিশালী হবে, বামেরা শক্তিশালী হবে। তখন লড়াইটা হবে কিন্তু বিজেপির মতাদর্শের সঙ্গে বাম কংগ্রেসের মতাদর্শে। তখন বামেরা কিন্তু আবার নতুন করে উইথ রিনিউড ভিগার রাজনীতি করতে পারবেন, পতাকা ধরে আন্দোলন করতে পারবেন, এবং কংগ্রেসের তো পুনরুজ্জীবন হবেই। কারণ বিজেপি যদি ক্ষমতায় আসে, বিরোধিতা কারা করবে? তখন তারা মতাদর্শগত বিরোধিতা হবে। বিজেপি আরএসএস এর মতাদর্শগত অবস্থানকে চ্যালেঞ্জ করবে বামপন্থী এবং কংগ্রেসীরা। তখনই সেটা সম্ভব হবে যখন বর্তমান ডিসপেন্সেশনকে ক্ষমতা থেকে হটাতে পারবে পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু বামেরা চিরকাল ভাবের ঘরে চুরি করে, চালাকি করছে, তলায় তলায় তারা তৃণমূলকে সমর্থন করছে।
নিজেদের পায়ে কুড়ুলটা মারছে। যত তারা এই দ্বিচারিতা করবে তত তারা এক্সপোজ হবে। আচ্ছা, তারা বিজেপি তাদের কাছে পয়লা নম্বর দুশ্মন, তাদের সমদূরত্ব পুরত্ব আর নেই কিছু। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়াইটা করছেন, চোখে চোখ রেখে করছেন, বাস্তবে করছেন। অতীতে তিনি কি করেছেন, বিজেপির সঙ্গে গড় করেছেন। রাজনীতিতে তো থেমে থাকে না সবকিছু, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। মমতা বন্দ্যোপাধ্যায় তার অতীতের অবস্থান বিজেপির সঙ্গে যাওয়া হয়তো তিনি মনে করেন ভুল করেছেন, সেই জন্য 2004 সালে তাকে বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে, 6 সালে বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে, কারণ ধর্মীয় সংখ্যালঘুরা তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে অবস্থান বদলে পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী অবস্থানটাকে মজবুত করেছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বাংলার বিজেপি বিরোধী মানুষ, ধর্মীয় সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিজেপি বিরোধী লড়াইয়ের মুখ বলে মনে করে। বামপন্থীদের পয়লা নম্বর রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি। তাহলে আপনি এইভাবে লড়াই করে তো আপনি বিজেপি বিরোধী ভোটও ভাগ করে দিচ্ছেন। হয় অবস্থান স্পষ্ট করুন যে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি আমাদের প্রধান প্রতিপক্ষ, পশ্চিমবঙ্গের বাস্তবতা ভিন্ন, পশ্চিমবঙ্গে তৃণমূলের অবসান ঘটানোই আমাদের প্রাথমিক কর্তব্য। রাজ্যভিত্তিক অবস্থান নিন। কেরলে তো কংগ্রেসের সঙ্গে কুস্তি করেন, পশ্চিমবঙ্গে দোস্তি করেন। তাহলে পশ্চিমবঙ্গে রাজ্যের ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ কি? বিজেপি তো এখানে ক্ষমতায় আসেনি, তারা কিভাবে শাসন করে পশ্চিমবঙ্গের মানুষ জানে না। বিজেপি পশ্চিমবঙ্গে আনটাচড অ্যান্ড আনকিসড ভার্জিন। আপনাদের 34 বছর দেখেছে, তৃণমূলকে 11 বছর দেখেছে, 14 বছর দেখেছে, 15 হতে চলল। তাহলে আপনাদের ঠিক করতে হবে, দুর্নীতি আর পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধেই লড়াইটা আপনাদের এই রাজ্যে প্রধান, নাকি বিজেপির বিরুদ্ধে লড়াইটা প্রধান? যদি বিজেপির বিরুদ্ধে লড়াইটা প্রধান হয়, তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে আসন সমঝোতা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দিয়ে দেবে কয়েকটা আসন, বিধানসভায় যেতে পারবেন। আর যদি মনে করেন যে রাজ্যের স্বার্থে আপনাদের এখন তৃণমূল বিরোধী অবস্থানটাকে মজবুত করতে হবে, তাহলে এমন একটা মেকানিজম করুন যাতে তৃণমূল বিরোধী ভোটটা ভাগ না হয়। আর কিছুই যদি না করতে পারেন, 5 বছরের জন্য নির্বাচনী ময়দান থেকে সরে দাঁড়ান, সমাজ মাধ্যমে বিপ্লব করুন। জনগণের কাছে আপনাদের জবাবদিহি করতে হবে আপনাদের এই দ্বিচারিতার জন্য। ভাট বকা, গলা শিরা ফুলিয়ে অপ্রাসঙ্গিক সব কথাবার্তা, চ্যালেঞ্জ করছি, এই নির্বাচনে আপনারা 2% কাছাকাছি ভোট পাবেন। বাস্তব বলছি, রাগলে চলবে না। গালাগাল করতেই পারেন, তাতে কি এসে যায়, বাস্তবের থেকে অন্য কিছু হবে না। লড়াই হবে তৃণমূল এবং বিজেপি। এবং 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, র্যাম্প্যান্ট করাপশন, আইন শৃঙ্খলার অবনতি, শিল্প কলকারখানার না থাকা, পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বাড়া, বেকারত্বের সংখ্যা বাড়া, এগুলো শাসক দলকে ফেস করতে হবে। তারা নতুন কিছু বলতে পারছে না, কোনো প্রতিশ্রুতি নেই। বুথে সমাধান, আরে আগে তো করলেন, পাড়ায় সমাধান, দুয়ারে সরকার, দিদিকে বলো, আবার করতে হচ্ছে। দিয়ে দেওয়ার টাকা নেই, বাজেটে বরাদ্দ ছিল না, হঠাৎ করে 8,000 কোটি টাকা খরচ করবেন কোত্থেকে? অন্য দপ্তরে বরাদ্দ কাটছাট করা, নইলে আবার লোন নেওয়া, ভোট কুড়োতে নেমেছে। তাই যতই 250-এর গল্প বলুন, আইপ্যাক কিন্তু একটা জিনিস বলেছে, পরিস্থিতি অনুকূলে নয়। আর ধরুন আপনারা 165 পেলেন, শপথ নিতে পারবেন না। আর 165 তৃণমূল পেলে দিদিমণি মুখ্যমন্ত্রী কি থাকতে পারবেন? ছোটবাবু দাবি করবেন না যে তার হাতে রাজ্যপাট তুলে দেওয়া হোক?
বিধানসভায় যারা প্রার্থী হবেন তাদের কজন পুরনো দিদির সৈনিক আর কজন ছোটবাবুর ঘনিষ্ঠ, এ নিয়েও তো দ্বন্দ্ব হবে। ছোটবাবু চাইবেন যে তার অনুগামীদের বেশি সংখ্যায় টিকিট দিতে, এ নিয়েও দিদিমণির সঙ্গে দ্বন্দ্ব হবে। দিদিমণি বুঝতে পারছেন যে ছোটবাবুর ঘনিষ্ঠ লোকজন বেশি সংখ্যায় জিতে আসলে যে কোনো মুহূর্তে ছোটবাবু তাকে চ্যালেঞ্জ করবেন সংখ্যার বিচারে। তাই যতই 250-এর ন্যারেটিভ তৈরি করে বাজার গরম করার চেষ্টা করুন না কেন, 250 পেলে তো জয় নিশ্চিত, সর্ষের তেল দিয়ে ঘুমন। কিন্তু ভয় তো যাচ্ছে না, একটার পর একটা পদক্ষেপেই আপনাদের এই ভয়ের ছবিটা স্পষ্ট হচ্ছে। তাই রবীন্দ্রনাথের গান আছে না, জয় করে তবু ভয় কেন তোর চায় না। তৃণমূলের অবস্থা থেকে আমার এটাই মনে হলো।